আমি মাসুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। আপনি বিগত দিনের ত্যাগ, কষ্টের কথা বললেন, এগুলি আসলে আমরা ওইটা কখনোই আমরা ওইভাবে অনুভব করার চেষ্টা করি না। এই কারণে যে আমার দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার, তারেক রহমানের উপর যে নির্যাতন হয়েছে, যে নিপীড়ন হয়েছে, যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তো ওনার মতো এত জনপ্রিয়, এত মানুষের আস্থা এবং ভালোবাসার প্রতীক যিনি, ওনার উপর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনকে যখন দেখি তখন নিজের উপরে নির্যাতনগুলি আর তখন নির্যাতন মনে হয় না। একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার আত্মতৃপ্তির জায়গাটাই এটা, যে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়েছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন সংগ্রামে অবিচল থেকেছেন, সেই অবিচল থাকার আন্দোলনে আমি একজন কর্মী হিসেবে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার এই দলের জন্য কাজ করতে পেরেছি। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আর নির্যাতন নিপীড়নের কথা বলেছেন, এগুলি আসলে আমি নতুন ভাবে বলার মানে চেষ্টা করি না, এই কারণে যে আমার মতো এরকম হাজারো নেতাকর্মী, লাখো নেতাকর্মী এরকম নির্যাতনের শিকার হয়েছেন। আমি দীর্ঘ 15-16 বছরের মধ্যে প্রায় 9 বারের মতো জেল খেটেছি। প্রতিবার 3 মাস 4 মাসের নিচে কখনো বেরোইতে পারি নাই। 67টা মামলার আসামি হয়েছে। দিনের পর দিন রিমান্ডে নির্যাতন সহ্য করেছে। রিমান্ডে নির্যাতন সহ্য করে এসে বাসার পরিবারের সামনে এসে বলেছি, কোনো কিছু করে নাই, চা খেয়েছে, অনেক আপ্যায়ন করেছে, উপর দিয়ে এমন দেখায় যে অনেক কঠোর, আসলে ভিতরে কিছু হয় না। কারণ এটা বলার চেষ্টা করেছি আমার উপরে যে নির্যাতন হয়েছে, এটা যদি আমি বাইরে প্রকাশ করি, নেতাকর্মীদের ভয় ভিতরে কাজ করবে, বা পরিবারের যারা আছে তারা সাহস হারিয়ে ফেলবে। তো এই কারণে নিজের মধ্যেই রেখেছি। তো আজকে নতুন ভাবে আবার এই এই নির্যাতনের কথাগুলি মানুষের সামনে বলতে আসলে আমার অন্তত ভালো লাগে না, এই কারণে যে এটা আমি আমার দায়িত্বের মতোই মনে করেছি। আমি একজন দলের কর্মী হিসেবে, আমার দলের নেতা, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই যে নির্দেশ দিয়েছেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা, এগুলি আসলে এই যে আন্দোলনের একটা পার্ট হিসেবে আমরা নিয়েছি, এগুলিকে আসলে আলাদাভাবে কখনো চিন্তা করি নাই। সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি, সততার সাথে দায়িত্ব পালন করেছি। এটাই এখন বাংলাদেশের মানুষ এই ফেসিবাদ মুক্ত হয়েছে, এখন আর সেই দুঃখ কষ্টগুলি নাই। আল্লাহর রহমতে যদি এতে সুষ্ঠু ভোটের মাধ্যমে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন যে আমরা দীর্ঘকাল যাবৎ করেছি, সেটা যদি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুখকর বিষয় হবে। না, না, আমি অবশ্যই মনোনয়ন প্রত্যাশী। দেখুন, আমি বিষয়টা ক্লিয়ার করি যে অনেকে আমাকে বলেছেন, কেউ কেউ আমাকে 5 আসনের নেতাকর্মীরা 5 আসনে নির্বাচন করার কথা বলেছেন, কেউ 4-এ করেছেন, কেউ 3-এ করেছেন। এটাই আসলে আমার সবচেয়ে সুখকর জায়গার বিষয়টি হলো এইরকম, যে আমি এমন একটি ক্ষুদ্র কর্মী হওয়ার পরেও নেতাকর্মীরা আমার 3টি আসনে এমপি হিসেবে দেখতে চায়। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর বিষয়টা হলো যে আমরা 4-এ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, যারা আমরা মনে করেছিলাম যে ওনারা কেউ সাবেক সংসদ ছিলেন, কেউ দায়িত্বশীল সিনিয়ররা ছিলেন, যে তারা নির্বাচন করতে আগ্রহী ছিলেন। তা আমি সবসময় রাজনীতিতে চেইন অফ কমান্ডটা মেনে চলার চেষ্টা করেছি। বয়োজ্যেষ্ঠ যারা আছে, সিনিয়র যারা আছে, তাদেরকে সম্মানের জায়গাটায় আমি কখনো দলীয় বিবেচনায় বা আমার সামর্থ্যের বিবেচনায় কখনো আমি সেটাকে দেখি নাই। সবসময় আমি তাদেরকে উপরেই রেখেছি। যখন আমি নিশ্চিত হয়েছি যে এই সিনিয়র যারা আছেন তারা কেউই আর 4 আসনের নির্বাচন করতে আগ্রহী না, এই এই জিনিসটা যখন প্রতিষ্ঠিত হয়েছে, দেন আমি আমাদের নেতাকর্মীদের চাওয়াতেই আমি 4 আসনের মনোনয়ন প্রত্যাশী হয়েছি। এবং আমি যেহেতু আমি দলের একটি দায়িত্বশীল জায়গায় আছে, আমি দলের কাজ করার জন্য সবসময় কাজ করেছি। এবং আমি দলের, আমার নেতা জনাব তারেক রহমান যে জাতির সামনে যে 31 দফা উপস্থাপন করেছেন, সেটা মানুষের দ্বারে দ্বারে যে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এবং সাড়া পাওয়ার যে কথাটা বললেন, এটা হলো অভূতপূর্ব সাড়া। কারণ বাংলাদেশের মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গাটা হলো জাতীয়তাবাদী দল। তো এই জাতীয়তাবাদী দলের মানুষের যে আস্থা, যে বিশ্বাস, এটা তো সবসময় আমরা এই বিশ্বাসের উপর ভর করে আমাদের রাজনীতি। আর ব্যক্তিগত বিষয়ে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটা হলো যে আমি এই 4 আসনের মানুষের মাঝে আমি যেই জিনিসটি লক্ষ্য করেছি, সেটা হলো যে তারা এইভাবে আমাকে গ্রহণ করেছে যে রাজীব মানেই আমি। রাজীব আমাদের মাঝেই, মাঝ থেকে উঠে যাওয়া একটা রাজনৈতিক দলের কর্মী।
তো এখানে আমরা বিগত দিনে যেরকম রাজনৈতিক ট্রেডিশনটা যেরকম ছিল, যে এমপি হয়েছেন যা বা দায়িত্বশীল জায়গায় ছিলেন, তারা মানুষের চেয়ে একটু আলাদা, নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, মানুষের মাঝে নিজের ভাবমূর্তিকে মানে আমি সবার চেয়ে আলাদা বা আমি যেটা বলবো সেটাই হবে, এই ধরনের মেন্টালিটি সম্পর্ক ব্যক্তিরাই রাজনৈতিক এমপি হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। না, আমি টোটালি এই জায়গা থেকে বেরোয় এসে ডিফারেন্ট মানসিকতা ধারণ করি। সেটা হলো যে আমি জনগণের মাঝের একজন হয়ে রাজনীতিটা করতে চাই, করেছি। অতএব আমি এখানে জনপ্রতিনিধি হলে যে আমি প্রতিনিধি হিসেবে নিজেকে ভাবার কখনোই আমি সেই মানসিকতা রাখি না। আমি জনগণের একজন হয়ে, জনগণ যাতে এই উপলব্ধিটা করে যে রাজীব মানে আমি, রাজীব প্রতিনিধি মানে আমি প্রতিনিধি। আমি অন্তত এই নারায়ণগঞ্জের 4 আসনের প্রত্যেকটি মানুষের মাঝে সেই উপলব্ধিটা জাগ্রত করতে পেরেছি, যে তারা আমাকে তাদের নিজের মানুষ, নিজের ভাই, নিজের মনে করা অলরেডি শুরু করেছে, তারা বিভিন্নভাবে বলছে। এবং আমরা জাতীয়তাবাদী দলের এই আসনটি হলো উর্বর আসন, যেটাকে বলে নারায়ণগঞ্জে 5টি আসনের মধ্যে সবচেয়ে উর্বর আসন যদি আপনি বলেন, তাহলে এটা নারায়ণগঞ্জ 4কে আপনি ধরতে পারেন। এখানে শতভাগের মধ্যে মনে হয় যে 90 ভাগ যারা সচেতন ভোটার, তারা বিএনপির প্রতি তাদের একটা আসক্তি রয়েছে এবং বিএনপির প্রতি তাদের একটা ভালো লাগা আছে। আমরা আসলে আশাবাদী, যদি দল আমাদেরকে বিএনপি থেকে মনোনয়ন দেয়, যদি ত্যাগ, তিতিক্ষা বা পরিশ্রম যেই বিবেচনাই দেখ, যদি বিবেচনা দেয়, আমি আশাবাদী যদি এরকম কিছু হয়, অবশ্যই ভালো কিছু হবে। ধরেন আমি একদম স্পষ্ট ভাবে বলি, সেটা হলো যে আমি দলের একজন ক্ষুদ্র কর্মী। আমার নেতা জনাব তারেক রহমান যে কোনো সিদ্ধান্ত, রাজনৈতিক যে কোনো সিদ্ধান্ত আমি মেনে চলার জন্য একদম মানে বদ্ধপরিকর। এখানে আমাকে দিলে তো আমি খুশি, আমি দলের জন্য নিজেকে উৎসর্গ করার মানসিকতা রাখি, আমি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই, মানুষের জন্য করার চেষ্টা করেছি বিগত দিনে, এখনো করছি, ভবিষ্যতও করব। এখন দলীয় সিদ্ধান্তের বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত আমার জন্য একদম বদ্ধপরিকর। আমি 1 সেকেন্ডের জন্যও পয়েন্ট পরিমাণও আমার অন্য কিছু ভাবার সুযোগও নাই, যেমন আমার কোনোদিন কখনো আমি চিন্তাও করি নাই। চেয়ারম্যান সাহেব যেটা বলবেন সেটাই আমরা অক্ষর অক্ষরে পালন করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। অতএব আমি মনোনয়ন প্রত্যাশী, কিন্তু মনোনয়ন দেওয়ার মালিক যিনি, দল যদি আমাকে মূল্যায়ন করে বা দেয়, তাহলে অবশ্যই ভালো। দল আমাকে না দিয়ে যদি অন্য কাউকে দেয় বা অন্য কোনো জোট প্রার্থীকে, যাকেই দিবে, আমার কথা হলো তারেক রহমান যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পালন হবে। এবং শুধু আমি না, আমি তো পালন করবই, আমি জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে, ফতুল্লা অঞ্চলে যারা আছেন সবাইকে নিয়ে, বিশেষ করে নারায়ণগঞ্জ জেলার সবাইকে নিয়ে, সবাই মানে এটা মানসিকভাবে প্রস্তুত যে তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করাই আমাদের একমাত্র সাংগঠনিক দায়িত্বের মধ্যে যেমন পড়ে, এবং আমরা মন থেকে ওটা বিশ্বাস করি। এর কারণটা যদি আপনি এইভাবে বলতে চাই, সেটা হলো যে দেখুন, বিএনপির রাজনীতির দর্শনটা হলো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তারেক রহমান একটি স্লোগান সামনে এনেছেন, সবার আগে বাংলাদেশ, এবং আমরা বিশ্বাস করি তারেক রহমান ব্যক্তির ঊর্ধ্বে উঠে, দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থেই সমস্ত সিদ্ধান্তগুলি নেবেন। এক্ষেত্রে নমিনেশন দেওয়া বা নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনের পলিসি কি হবে, এগুলি সবকিছু উনি যা চিন্তা করবেন, আমাদের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে যে উনি দেশের কথা ভেবেই সবকিছু সিদ্ধান্ত নেবেন। যেখানে দেশ ফার্স্ট, অতএব সেখানে ব্যক্তি স্বার্থের কোনো ব্যক্তি ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়ার কোনো সুযোগই নাই। এবং আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, একদম অন্তরের অন্তঃস্থল থেকে এটা বিশ্বাস করি যে তারেক রহমান দেশের জন্য চিন্তা করছেন, দেশের জন্য ভাববেন। অতএব ওনার ভাবনার সাথে নিজের ভাবনাকে মিলিয়ে যদি কাজ করতে পারে, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য বলেই আমরা অন্তত এটা বিশ্বাস করি। দেখুন, চার আসন একটা শিল্প, আমরা নারায়ণগঞ্জ জেলাটা একটা শিল্প সমৃদ্ধ জেলা, এবং 4 আসন মানে প্রচুর শিল্প কারখানা এখানে অবস্থিত। বিশেষ করে এখানে বিসি গার্মেন্টস শিল্পের প্রচুর এখানে ফ্যাক্টরি রয়েছে। মানে এখানে আসলে 4 আসনের সবচেয়ে যে বিষয়টা মানুষের কাছে দুর্বিষহ অবস্থায় উপনীত হয়েছে, সেটা হলো জলাবদ্ধতা। ফতুল্লা অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। এখন জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ছিল, উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে, কাজ কিছু হয় নাই। এখন কাজ কিছু করার সামর্থ্য নাই। আমি এই আপনার এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমি বেশ কিছু কাজ করেছি বিভিন্ন জায়গায়। কি কারণে এটা এই সমস্যাটা সমাধান হচ্ছে না, সেই কারণে যতটুকু আমি অ্যানালাইসিস করে জেনেছি, সেটা হলো এখানে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন। এখানে রাষ্ট্র চাইলেও অনেক কিছু এখানে করার সুযোগ থাকবে না। রাষ্ট্র, তারপরে আপনার ধরেন যে
রাজনীতিবিদ, ব্যবসায়ী, এলাকার প্রভাবশালী সমস্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে যদি কোনো উদ্যোগ গ্রহণ করা যায় তাহলে ফতুল্লার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। ধরুন আপনি এই জায়গা দিয়ে পানিটা নিশ্চিত হয়ে যে নদীর সাথে মিলবে, কিন্তু মাঝখানের পথটাই বন্ধ হয়ে গেছে। একটা পর্যায়ে যে ওখানে বিল্ডিংই উঠে গেছে, ওখানে আর যাওয়ার কোনো রাস্তা নেই। অতএব এই বিল্ডিং না ভাঙা পর্যন্ত আপনি ওই জায়গায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই করতে পারবেন না, কোনো সুযোগই নেই। এই বিল্ডিংটা ভাঙতে হলে এটা ক্ষতিপূরণের ব্যাপার আছে। মানুষকে এটি বুঝিয়ে শুনে মানুষকে অন্যের মানে লক্ষ লক্ষ মানুষের নিরাপদ বাসস্থানের জন্য এই যে এটা ত্যাগ স্বীকার করার মানসিকতাটা সবার মাঝে জাগ্রত করতে হবে। অতএব এটা জোর করে বা আমি প্রকল্প এনেই যদি আপনি এটা করতে চান, এটা সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া সম্ভব না। তা আমি আশাবাদী যদি দল আমাকে নমিনেশন দেয় বা আমরা নির্বাচিত হইতে পারি, আমার বিশ্বাস যে আমি সকল মানুষকে একটা প্ল্যাটফর্মে এনে সবাইকে নিয়ে এই সমস্যাটা সমাধান করা সম্ভব বলে অন্তত আমি মনে করি। এবং ইনশাল্লাহ আমি আশাবাদী যদি এরকম সুযোগ কখনো আল্লাহ পাক আমাকে দেয়, অবশ্যই এটা সফল হওয়া যাবে। মেসেজ একটাই, আমরা জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা মানুষকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, বিএনপি বিগত দিনে যেটা কমিটমেন্ট করেছে সেটা বিএনপি তার কর্মকাণ্ডে সেটা প্রতিফলন ঘটিয়েছে। আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা 31 দফা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন, সেটা শুধু এখন আজকে বিএনপির 31 দফা হিসাবে আর এটা মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষ তার নিজের 31 দফা হিসাবে নিজেদের মনে স্থান করে নিয়েছে। এর কারণ হয়েছে যে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি সেক্টরের মানুষের সাথে আলাপ করে এই সিদ্ধান্তটা নিয়েছেন। কৃষকের সাথে আলাপ করে, আমাদের মহিলাদের সাথে আলাপ করে, শিক্ষার্থীদের সাথে আলাপ করে, ডাক্তার, শিক্ষক, সমস্ত পেশাজীবীদের সাথে আলাপ করে উনি বাংলাদেশটাকে কিভাবে বিনির্মাণ করতে চান সেটার একটা রূপরেখা উনি 31 দফার মাধ্যমে উপস্থাপন করেছেন। এবং আমরা বিশ্বাস করি তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের যদি ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে, অবশ্যই বাংলাদেশের এই 31 দফার বাস্তবায়ন ঘটবে। এবং বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে নতুন করে দেখতে চায়, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো যাতে সমুন্নত থাকে, মৌলিক অধিকারগুলি যাতে ক্ষুণ্ণ না হয়, এইরকম একটি রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা। আমরা বিশ্বাস করি তারেক রহমান সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ঘটবে, ওনার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রতিফলন ঘটাবে। এই জন্য সর্বপ্রথম বাংলাদেশের প্রত্যেকটি মানুষের 31 দফার জনক তারেক রহমানের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকার জন্য বিনীত আহ্বান রাখছি।